নমস্কার, সিটিভিএন এ স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আজ মহালয়া, আর মহালয়া মানেই দেবী পক্ষের শুরু। আকাশে মেঘ রৌদ্রের খেলা একেবারে মনে করিয়ে দিচ্ছে মা আসছেন, মা এসে গেছেন, কারণ আজ থেকেই দেবী পক্ষের শুরু। তবে অবশ্যই উৎসবের মরশুম যেহেতু শুরু হয়েছে এবং পাশাপাশি তৃতীয় ঢেউ যেমনটা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের এই উৎসবের মরশুমে আনন্দ উপভোগ করতে হবে। আর আজকে মহালয়ার দিনে দাঁড়িয়ে সেই স্কুল দিনের মানে ছোটোবেলায় বা একটু বড় হতে স্কুলের যে দিনগুলো, সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে। কারণ এই দিনটা থেকেই মনে হতো স্কুল ছুটি, এবং তারপর সেই ষষ্ঠীতে পঞ্চমীতে জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে স্কুলে যাওয়া এবং তারপর ছুটি হওয়া, এই সব কিছু মিলিয়ে এই যে নস্টালজিয়া, এই সবটাই যেন আজকের দিনে মানে এই অতিমারী পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যারা স্ক্রিনের ওপারে ছাত্রছাত্রীরা রয়েছে তারা একেবারেই উপভোগ করতে পারছো না। অবশ্যই মন খারাপ সকলের, কারণ স্কুলের এই ছুটি, পুজোর ছুটি, এই সব কিছুর মধ্যেও যেন একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকতো। এই সব কিছুই যেন আজ ধরাছোঁয়ার বাইরে, কারণ করোনা আমাদের জীবনের যে স্বাভাবিক গতিবিধি, সেই গতিবিধিতে কোথাও গিয়ে থাবা বসিয়েছে। তবে অবশ্যই আমাদের পুজোর যেরকম পুজোর মরশুমটা যেরকম খুশিতে উপভোগ করতে হবে, সেভাবেই করোনার কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই পড়াশোনাটাও সাথে সাথে চালাতে হবে। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থনীতি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি, এবং আলোচনার জন্য যিনি রয়েছেন স্যার প্রাঞ্জল দেব। প্রথমেই স্যার সিটিভিএনে আপনাকে অনেক অনেক স্বাগত এবং আপনাকেও শারদীয়া শুভেচ্ছা। এবং দর্শক যারা রয়েছে, দর্শক বন্ধু এবং স্ক্রিনের ওপারে যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের সকলকেই শারদীয়া শুভেচ্ছা। কারণ দুর্গাপুজো অনেকটাই শুরু হয়ে গেল আজ মহালয়া দিয়েই। অবশ্যই পড়াশোনাটা করতে হবে যেহেতু, এবং স্ক্রিনে যাওয়া নম্বরে তোমরা ফোন করে বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার একেবারে ক্লাসে যাও। প্রথমেই সব ছাত্রছাত্রীদের শুভ মহালয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে। পুজোর এখনও প্রায় কয়েকদিন বাকি রয়েছে বলতে গেলে। মহালয়া যদিও চলে এসছে, পড়াশোনার ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদেরই আর মন বসে না, তবুও পড়াশোনাটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে যেহেতু পুজোর এখনও কয়েকদিন বাকি, এবং পুজোর পরে স্কুল খোলারও একটা সম্ভাবনা রয়েছে। প্লাস এটাও বলা হয়েছে যে অফলাইনে টেস্ট পরীক্ষা হবে, তো সেইগুলোর জন্য প্রিপারেশনের জন্য পড়াশোনাটা আরও কিছুদিন এখন চালিয়ে নিয়ে যেতে হবে পুজোর আগে পর্যন্ত। পুজোর কটা দিন নয় একটু ঘোরাফেরা হলো, সব কিছু হলো, কিন্তু তার আগে পর্যন্ত পড়াশোনাটা একটু চালিয়ে নিয়ে যেতে হবে, নাহলে পরে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই কারণেই আজকে 11 এবং 12-এর কমন পোর্শন একটা রয়েছে ইকোনমিক্সে, উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এটা 11-এও যেরকম রয়েছে, আবার 12-এও কিছুটা রয়েছে। 11-এর সংক্ষিপ্ত রয়েছে কিন্তু, এবং 12-এ সেটা একটু বৃহদায়ক রয়েছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। উৎপাদন ব্যয় বা প্রোডাকশান কস্ট কী জিনিস, সেটা নিয়ে ফার্স্টে আজকে আমি আলোচনা করব। তো উৎপাদন ব্যয় যেটা আছে, এই উৎপাদন ব্যয় জানতে গেলে প্রথমে ইকোনমিক্সের দুটো পার্ট জানতে হবে। একটা হচ্ছে স্বল্পকালীন সময় বা সময়কাল হিসেবে দুটো জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্বল্পকাল এবং আর একটা হচ্ছে দীর্ঘকাল, বা ইংরেজিতে বলা হয় লং রান। এটাকে বলা হচ্ছে শর্ট রান এবং এটাকে বলা হচ্ছে লং রান। তো এই যে শর্ট রান এবং লং রান কী জিনিস, এইটা আবার জানতে গেলে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ উৎপাদনের জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে উৎপাদনের উপকরণ। যে কোনো অর্থনীতিতে উৎপাদনের উপকরণ, প্রধান উপকরণ যে কোনো চারটে। সেই প্রধান উপকরণগুলো হচ্ছে, এক হচ্ছে জমি, 2 নম্বর হচ্ছে শ্রমিক, 3 হচ্ছে মূলধন, এবং চতুর্থ হচ্ছে উদ্যোক্তা, অথবা এখানে উদ্যোক্তা অথবা এখানে বলা হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন।
উদ্যোক্তা বা সংগঠন। তো এই যে চারটে আমি উৎপাদনের প্রধান উপকরণ কেন বললাম, তার কারণ কি, তুমি যে দ্রব্যই উৎপাদন করো না কেন, দ্রব্য বা পরিষেবা, তোমার কিন্তু একটা জমি প্রয়োজন, কম্পালসারি। অর্থাৎ জমি ছাড়া কিন্তু তুমি কোনো জিনিসই উৎপাদন করতে পারবে না। কৃষিকাজ বলো বা তোমার যদি কোনো পরিষেবা প্রদান করো, যেরকম কি ডাক্তার, চিকিৎসক বা তোমার উকিল, ঠিক আছে, তো বা ব্যাংক, এরা যে পরিষেবা প্রদান করে প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট জমি প্রয়োজন। তাই জন্য এখানে জমিটা হচ্ছে কম্পালসারি, অর্থাৎ লাগবেই। দ্বিতীয় হচ্ছে কি শ্রমিক, অর্থাৎ তুমি যাই দ্রব্য উৎপাদন করো না কেন কমপক্ষে একজন হলেও কিন্তু শ্রমিক বাধ্যতামূলক, কারণ শ্রমিক ছাড়া কিন্তু জিনিসটা হবে না, উৎপাদন হবে না। কারণ কি, তুমি যদি ধরো এখানে মেশিন দিয়েও যদি উৎপাদন করো, সেই মেশিনটা চালানোর জন্য কিন্তু কমপক্ষে একজন শ্রমিকের প্রয়োজন। তাই জন্য দ্বিতীয় যে প্রধান উৎপাদনের উপকরণ হচ্ছে সেটা হচ্ছে শ্রমিক। তৃতীয়, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। এখানে মূলধন বা ক্যাপিটালের মধ্যে কি পড়ছে, যে কোনো উৎপাদনের জন্য তুমি বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস ইউজ করছো, সেইগুলো মূলধনের মধ্যে পড়ছে। বা বিভিন্ন যে কলকারখানা তৈরি হচ্ছে, বা যে তোমার বাড়ি তৈরি করছো একটা, বা একটা ধরো ফ্ল্যাট নিয়ে বা একটা ঘর ভাড়া করে তুমি করছো, উৎপাদন করছো কোনো দ্রব্য বা পরিষেবা, বা একজন ডাক্তার একটা চেম্বার খুলেছে, তো এই যে ঘরটা যে বানিয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু মূলধনের মধ্যে পড়ছে। কিংবা ডাক্তার যেসব জিনিসগুলো ইউজ করছে, ধরো প্রেশার মাপার যন্ত্র, তারপর টেথোস্কোপ, এইসব যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু মূলধনের মধ্যে পড়ছে। আবার ঠিক একইভাবে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বিভিন্ন যে মেশিনপত্রগুলো রয়েছে সেই মেশিনগুলো কিন্তু আবার মূলধনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো মূলধন ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। কৃষিকাজও যেরকম বিভিন্ন কোদাল, কাস্তে, এইসব জিনিসগুলো প্রয়োজন, এগুলো কিন্তু মূলধনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং চতুর্থ যেটা রয়েছে উদ্যোক্তা বা সংগঠন, অর্থাৎ এইখানে একটা মানে ব্যবসা চালানোর জন্য বা একটা কারবার শুরু করার জন্য কমপক্ষে কিন্তু একজন লোক প্রয়োজন। সেখানে ধরো নামক কোনো ব্যক্তি যদি উদ্যোগ গ্রহণ না করত তাহলে কিন্তু ব্যবসাটাই শুরু হতো না। অর্থাৎ একটা ব্যবসা শুরু করার জন্য কিন্তু কমপক্ষে একজন লোক প্রয়োজন। তো সেই একজন লোককে বলা হচ্ছে এখানে উদ্যোক্তা। আবার দেখা যায় যে একাধিক লোক, একের বেশি লোক মিলেও কিন্তু একটা ব্যবসা করে, যেরকম কি অংশীদারি কারবার যেগুলোকে বলে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে সংগঠন। অর্থাৎ একাধিক লোক, একের বেশি 2 জন কিংবা 10 জন কিংবা 8 জন লোক মিলে যখন কোনো একটা ব্যবসা শুরু করছে তখন সেটাকে বলা হচ্ছে কি সংগঠন। এইখানে যদি সেই 2 বা 10টা লোক যদি না থাকতো তাহলে কিন্তু ব্যবসাটা শুরু করা যেত না। তাই জন্য এখানে এই চারটে কম্পালসারি, অর্থাৎ যে কোনো দ্রব্য বা পরিষেবা যদি উৎপাদন করো তাহলে কিন্তু এই চারটে তোমার লাগবেই। তো এইখানে এবারে স্বল্পকাল আর দীর্ঘকালটা কী জিনিস সেটা বলছি। তো স্বল্পকাল মানে হচ্ছে এই যে চারটে উৎপাদনের উপকরণ আমি বললাম, এই চারটে উৎপাদনের উপকরণের মধ্যে যে কোনো একটা উপকরণই তুমি অ্যাট এ টাইম চেঞ্জ করতে পারবে এবং বাকিগুলোকে তোমাকে স্থির রাখতে হবে। অর্থাৎ স্বল্পকালীন সময় কি হচ্ছে, যদি তুমি জমিটাকে চেঞ্জ করো তাহলে তুমি কিন্তু এই শ্রমিক রয়েছে, শ্রমিকটাকে আর চেঞ্জ করতে পারবে না। মূলধন যে রয়েছে সেটাও চেঞ্জ করতে পারবে না। উদ্যোক্তা যে রয়েছে সেটাকেও তুমি চেঞ্জ করতে পারবে না। শুধু চেঞ্জ করতে পারবে কি, জমি। এইটাই হচ্ছে স্বল্পকাল। অর্থাৎ শর্ট রান বা স্বল্পকাল কি না, সেই সময়কালকে বোঝায় যখন উৎপাদনের কেবলমাত্র একটি উপকরণকেই পরিবর্তন করা যায়। অর্থাৎ একের বেশি আমি উৎপাদনের উপকরণ কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। আর এইখানে এবারে দীর্ঘকাল যেটা হচ্ছে, দীর্ঘকাল কি, দীর্ঘকাল হচ্ছে আমি এমন একটা সময় যেখানে আমি উৎপাদনের সবকটা উপকরণকেই একসাথে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এই যে জমি রয়েছে, জমিটাকেও আমি চেঞ্জ করছি, শ্রমিককেও চেঞ্জ করছি, মূলধন এবং সংগঠন, এই চারটে জিনিসকেই অ্যাট এ টাইম মানে একই সময়ে আমি পরিবর্তন করতে পারবো। তো এটাই হচ্ছে কি দীর্ঘকালীন সময়। তো এইখানে এই স্বল্পকাল আর দীর্ঘকালের রেসপেক্টে কিছু ব্যয়ের সৃষ্টি হয়, উৎপাদন ব্যয়। তো এইখানে উৎপাদন ব্যয় জিনিসটা কি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য এবং পরিষেবা নির্দিষ্ট সময়ে উৎপাদনের জন্য তোমার যে খরচাটা হচ্ছে বা একটা কোনো কোম্পানির যে খরচা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে প্রোডাকশান কস্ট বা উৎপাদন ব্যয়। ধরো এইখানে যদি 100টা জিনিস তৈরি করে, দেখা গেল যে সেই কোম্পানিটার 1 লাখ টাকা খরচা হয়েছে, তো এই 10টা জিনিসের জন্য উৎপাদন ব্যয় হলো 1 লাখ টাকা। তো এইটাই হচ্ছে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় কখনো দীর্ঘকালের রেসপেক্টে ঘটে, আবার কখনো স্বল্পকালীন রেসপেক্টে কিন্তু ঘটে। তো এই স্বল্পকালীন সময় কি কি ব্যয় সৃষ্টি হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এটা 11 এবং 12 উভয় ক্লাসেই রয়েছে।
তোমার 11-এর থার্ড চ্যাপ্টারে দেখতে পাবে এখানে থার্ড চ্যাপ্টার একটু শেষের দিকে দেখবে এই উৎপাদন ব্যয়টা রয়েছে। আবার 12-এর দেখবে তোমার চতুর্থ চ্যাপ্টারে উৎপাদন ব্যয়ের কিন্তু এই জিনিসগুলো রয়েছে। তো এইখানে আমি সেগুলো এবারে আলোচনা করছি। প্রথমে যেটা হচ্ছে মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় বা এটাকে ইংলিশে বলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট বা শর্টে বলা হয় টিএফসি। এটা কি জিনিস? ধরো আমি বলেছিলাম কি স্বল্পকালীন সময়, অ্যাকচুয়ালি এটা স্বল্পকালীন বলে এটা টিএফসিও লেখে অনেক বইতে বা অনেকে দেখবে বলবে, কারণ শর্ট রান। এই শুধুমাত্র এই স্থির ব্যয়টা স্বল্পকালীন সময় দেখা যায়। আর এই স্থির ব্যয়টা কি আমি বলেছিলাম যে স্বল্পকালীন সময় উৎপাদনের অন্যান্য উপকরণগুলো কিন্তু স্থির থাকে, অর্থাৎ পরিবর্তন করা যায় না। তাই স্বল্পকালীন সময় যে স্থির উপাদানগুলো থাকে সেগুলোর জন্য আমাকে যে খরচাটা বহন করতে হয়, অর্থাৎ উৎপাদনের ওপর যে ব্যয়টা নির্ভরশীল নয়, অর্থাৎ উৎপাদন হলেও আমাকে যে ব্যয়টা বহন করতে হবে এবং উৎপাদন না হলেও আমাকে যে ব্যয়টা বহন করতে হবে, সেটাকে বলা হচ্ছে এখানে মোট স্থির ব্যয়। যেরকম কি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কারখানার ভাড়া, অর্থাৎ এইখানে কিন্তু এটা ফিক্সড বা স্থায়ী কর্মচারী যারা রয়েছে সেই স্থায়ী কর্মচারীদের যে ওয়েজেস বা স্যালারি দেওয়া হয় সেইটা কিন্তু স্থির। তার কারণ কি এটা উৎপাদনের উপর নির্ভরশীল নয় কেন আমি বললাম, তার কারণ হচ্ছে যে তোমার একটা মাসে কিন্তু সমপরিমাণ দ্রব্য বিক্রয় হয় না, কিংবা একটা মাসে কিন্তু সমপরিমাণ দ্রব্য উৎপাদনও হয় না, কিন্তু তোমার যে কলকারখানার যে ভাড়াটা রয়েছে সেটা কিন্তু স্থির। অর্থাৎ তুমি ধরো একটা যদি বাড়ি ভাড়া নিয়ে তুমি কোনো দ্রব্য উৎপাদন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই ঘর ভাড়াটা দিতেই হবে। সে তোমার যদি উৎপাদন হয় তাহলেও দিতে হবে, উৎপাদন না হলেও দিতে হবে। আবার তোমার যদি প্রচুর পরিমাণে উৎপাদন হয় তাহলেও সেই একই পরিমাণেই ঘর ভাড়াটা দিতে হবে বা বাড়ি ভাড়াটা দিতে হবে। তাই জন্য এখানে বলা হচ্ছে এটা উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ উৎপাদনের যে কারখানা রয়েছে, প্রোডাকশন হাউস যে রয়েছে, তাদের এই খরচাটা স্থির থাকে। তাই জন্য এই রেখার আকৃতি যদি আমি দেখি বা শেপ যদি দেখি, সেটা হয় কীরকম না, অনুভূমিক অক্ষের সমান্তরাল। অর্থাৎ এই উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল যে অ্যাক্সিস রয়েছে সেখানে যদি আমি টিএফসি পরিমাপ করি এবং এটা যদি কিউ পরিমাপ করি ওই হরাইজন্টাল অ্যাক্সিসে বা অনুভূমিক অক্ষতে, তাহলে দেখা যাচ্ছে এটা 40, মানে টিএফসিটা স্থির। 0 যখন উৎপাদন করছি তখনও 40, 1 ইউনিট যদি উৎপাদন করি তাতেও 40, 2তেও 40 এবং আপ টু যদি n সংখ্যক উৎপাদন করি তাতেও আমার এটা 40 থাকবে। অর্থাৎ যে কোনো উৎপাদন স্তরেই এই ব্যয়টা যেহেতু স্থির থাকে, তাই জন্য টিএফসি রেখার আকৃতি হয় অনুভূমিক অক্ষের সমান্তরাল। এইটা হলো টিএফসি। এরপরে স্বল্পকালীন সময় যে আরেকটা যে খরচা দেখা যায় সেটা হচ্ছে তোমার মোট পরিবর্তনশীল ব্যয়। এই মোট পরিবর্তনশীল ব্যয় কি সেটা এখন আমি বলছি। মোট পরিবর্তনশীল ব্যয় বা এটাকে ইংলিশে বলা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ যে ব্যয়টা উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল সেই ব্যয়টাকেই বলা হচ্ছে কি টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এটা কিন্তু উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল, অর্থাৎ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই ব্যয়টাও পরিবর্তিত হয়। এই যে এই ব্যয়টা উদাহরণ কি হতে পারে, এই উদাহরণটা হতে পারে কাঁচামালের দাম। যেরকম কি তুমি যদি উৎপাদন বৃদ্ধি করো তাহলে কিন্তু তোমাকে কাঁচামাল বেশি করে কিনতে হবে, আবার ঠিক একইভাবে তুমি যদি উৎপাদন কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে কাঁচামালটা কম কিনতে হবে। স্বাভাবিকভাবেই যখন কাঁচামাল বেশি কিনতে হবে তোমাকে খরচা বহন বেশি করতে হবে। আবার কি হয় না, যদি তুমি কাঁচামাল কম কেনো তাহলে কিন্তু তোমাকে খরচাটা কম করতে হবে। আবার কি যদি উৎপাদন না হয় তাহলে কিন্তু তোমার কোনো কাঁচামালের খরচা নেই, অর্থাৎ এটা কিন্তু তখন শূন্য হয়ে যায়। টিএফসি যেরকম বলেছিলাম শূন্য হলেও আমাকে এই ব্যয়টা বহন করতে হয়, ঠিক এরকমভাবে এর অপোজিট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যেটা
তোমার উৎপাদন না হলে কিন্তু বহন করতে হয় না, অর্থাৎ এটাও জিরো হয়ে যায় যখন উৎপাদন জিরো থাকে। তাই জন্য এই রেখাটার আকৃতি হয় উল্টো এস আকৃতি। ইংরাজিতে যে এস আছে সেই উল্টো এস আকৃতির হয়। এইখানে আমি টিভিসি পরিমাপ করছি আর এখানে কিউ পরিমাপ করছি। তো এই রেখাটা মূল বিন্দু থেকেই শুরু হয়, তার কারণ কি আমি বললাম যে এটা যখন উৎপাদন শূন্য এই ব্যয়টাও বহন করতে হয় না। তো তাই জন্য এটা এইরকমভাবে এসে এইরকম মানে উল্টো এস আকৃতির হয়। এই ব্যয়টা প্রথমে কি হয়, প্রথমে এক্ষেত্রে ব্যয়টা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে, তারপরে উৎপাদন বৃদ্ধি পেলেও এই ব্যয়টা কিছুটা হ্রাস পায় এবং তারপরে একটি সময় পর আবার কিন্তু এই ব্যয়টা দ্রুত হারে বাড়তে থাকে। তো এই কারণে এই ব্যয়রেখার আকৃতি হয় কি অনুভূমিক অক্ষের সমান্তরাল। এরপরে যেটা হয়, এই যে মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়, যে কোনো কোম্পানিরই কিন্তু এই দু ধরনের ব্যয় সৃষ্টি হয় এবং এই দু ধরনের ব্যয়ের মাধ্যমেই কিন্তু একটা কোম্পানির টোটাল কত খরচা হতে পারে সেটা কিন্তু পরিমাপ করা যায়। তাই জন্য এর পরের যে পার্ট আছে সেটা হচ্ছে মোট ব্যয় অর্থাৎ টোটাল কস্ট। বা এটাকে টোটাল কস্টও বলা হয়। মোট ব্যয় বা টোটাল কস্ট কি না, একটা কোম্পানিতে মোট যে খরচাটা হচ্ছে সেই মোট খরচাটাই বলা হচ্ছে কি টোটাল কস্ট। অর্থাৎ এক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য একটা কোম্পানির বা কারবারি সংস্থার যে ব্যয়টা হচ্ছে সেটাই হচ্ছে কি এখানে মোট ব্যয়। তো এই মোট ব্যয়টা আমি কি বললাম না, একটা ফার্মে যেহেতু একটা স্থির ব্যয়ের অংশ থাকে আর একটা কি পরিবর্তনশীল ব্যয়ের অংশ থাকে। তো এই স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এই দুটো সমষ্টির দ্বারা কিন্তু এইখানে টিসিটা বা মোট ব্যয়টা কিন্তু পাওয়া যায়। তো এটা কি হচ্ছে এখানে দেখো, তাই জন্য আমি লিখি এখানে টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ মোট ব্যয় হলো মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। তো এইখানে টিসিটা যেটা রয়েছে এই রেখাটার আকৃতিও কিন্তু তোমার উল্টো এস আকৃতির হয় এবং এই টিভিসি এবং টিএফসি যেহেতু যোগফল দ্বারা সৃষ্টি হয় তাই জন্য টিসি অঙ্কন করতে গেলে আমাকে টিএফসি এবং টিভিসি উভয় কার্ভই কিন্তু আমাকে আঁকতে হবে বা উভয় রেখাই কিন্তু আমাকে আঁকতে হবে। তো দেখো এইখানে আর একটা পার্ট রয়েছে সেটা আমি বলছি। ফার্স্ট আমি টিএফসিটা আঁকছি, এটা টিএফসি যেটা স্থির ধরে নিয়েছি 40, আর এটা কি হলো তোমার টিভিসি কার্ভ। আর এই যে টিভিসি কার্ভ হলো এই টিভিসি কার্ভের কিন্তু সমান্তরালভাবেই টিসিটা থাকে। কেন থাকে সেটা আমি এখন একটা উদাহরণের মাধ্যমেও দেখাচ্ছি। এই যে টিসি যেটা রয়েছে এই যে এটা যে রয়েছে এইটা আর এটার মধ্যে যে গ্যাপিংটা সবসময় সমান থাকে বা প্যারালালি চলতে থাকে। আর এইখানে আরেকটা জিনিস দেখো যে টিসি কার্ভের মিনিমাম পয়েন্ট অর্থাৎ টিসি কার্ভটা কিন্তু শুরু হয়েছে টিএফসি যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে। তার কারণও আছে একটা, আমি বলেছিলাম ধরো উৎপাদন এখানে মাপছি টিএফসি টিভিসি আর টিসি আমি মাপছি। তো এইখানে 0 1 2 3 4 এরকম চারটে আমি উৎপাদন করলাম। 0 ইউনিট ফার্স্টে কিছু ছিল না, 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট এবং 4 ইউনিট উৎপাদন হলো। তো আমি বলেছিলাম যে টিএফসিটা যে কোনো স্তরে কিন্তু স্থির থাকে, অর্থাৎ 1-এ হলেও যা দিতে হবে 10-এ হলেও তাই দিতে হবে। তো এইখানে আমি টিএফসিটা তাই প্রত্যেক ক্ষেত্রেই 40 করে আমি লিখে দিলাম, 40 করে লিখে দিলাম। তো এই যে দেখো এইটা দেখো 0 যখন উৎপাদন তখন কিন্তু টিএফসিটা মিনিমাম টিএফসি কিন্তু 40 টাকা, তাই জন্য টিএফসি রেখাটা এইখান থেকে শুরু হয়েছে। আরও একটা আমি একটু আগে কথা বললাম যে যদি উৎপাদন যদি না হয় তাহলে কিন্তু তোমাকে কাঁচামাল কিনতে হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার টিভিসিটা কিন্তু তখন 0 হবে, অর্থাৎ এটা কিন্তু তখন 0। তাহলে তাই জন্যই এখানে যখন প্রোডাকশান 0 হচ্ছে তখন তোমার টিভিসিটা হচ্ছে কত 0, তাই জন্য এটা মূল বিন্দু থেকে স্টার্টিং হয়েছে। আবার আমি বলেছি কি টিসি যেটা রয়েছে সেই টিসিটা পাওয়া যায় কি করে না টিএফসি এবং টিভিসির সমষ্টির দ্বারা। তো তাই জন্যই এখানে এই টিএফসি এবং টিভিসি যেটা রয়েছে এই দুটোর যোগফলের মাধ্যমে যেহেতু টিসি পাওয়া যায় তাহলে দেখো 0 ইউনিটেও মিনিমাম সর্বনিম্ন মোট ব্যয় কত হচ্ছে না টিএফসির সমান অর্থাৎ 40 টাকা।
তাই জন্য এই টিসি যে কার্ভটা রয়েছে সেই টিসি কার্ভটা শুরু হয় টিএফসি যেখান থেকে শুরু হয় সেখান থেকে, অর্থাৎ টিএফসি রেখার স্টার্টিং পয়েন্ট থেকে, যেহেতু মিনিমাম আমাকে সেই খরচাটা বহন করতেই হবে। এরপরে ধরো 1 ইউনিট আমি প্রোডাকশন করলাম, তাই জন্য আমার মোট যে পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ 20 টাকার ধরে আমাকে কাঁচামাল কিনতে হলো। তাহলে এইখানে দেখো এইটা কত হচ্ছে আমার, তাহলে এখন টোটাল কস্ট 44 + 20 = 64, 64। এরপরে যদি এটা আবার দুটোর জন্য এখানে যদি 50 হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কত, 90। আবার ধরো এইখানে ধরছি আমি তিনটের জন্য হচ্ছে ধরো হচ্ছে এখানে 80, তাহলে এটা হচ্ছে 120। এরপরে ধরো 4টের জন্য তৈরি এটা হচ্ছে 100 টাকা, তাহলে এটা হয়ে গেল কত, 140। ঠিক আছে, তো এইখানে তুমি লক্ষ্য করে দেখো কি হচ্ছে, টিভিসি বৃদ্ধি পেয়েছে 20, টিসিও দেখো বৃদ্ধি পেয়েছে, কিন্তু তোমার এখানে টিসি কিন্তু না, এইখানে এটা 40 হবে, সরি, তাহলে এটা 60 হচ্ছে, যেহেতু সব সময় সমান থাকে। তাহলে দেখো এখানে টিভিসি বৃদ্ধি পেয়েছে 20, টিসিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে 20। তারপরে এইখানে এইটা বৃদ্ধি পেয়েছে 30, টিভিসি বৃদ্ধি পেয়েছে, মানে 1 থেকে যখন 2 ইউনিট প্রোডাকশন করেছে, টিভিসি যখন হয়েছে 50, অর্থাৎ 30 বৃদ্ধি পেয়েছে, টিসিটাও দেখো কিন্তু তোমার 30ই বৃদ্ধি পেয়েছে। আবার এইখানে থার্ডে যখন গেছে আবার 30 বৃদ্ধি পেয়েছে, এইটাও কিন্তু 30ই বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখা যাচ্ছে 3 থেকে যখন 4 ইউনিট প্রোডাকশন করেছে, তখন দেখা যাচ্ছে এটা শুধুমাত্র বেড়েছে 20 টাকা, তো টিসিটাও দেখো সেখানে কিন্তু 20 টাকাই বেড়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি, টিভিসিটা যেই রেটে বাড়ছে, টিসিটাও কিন্তু সেই একই রেটে বাড়ছে। তাই জন্যই এখানে টিসি কার্ভ আর টিভিসি কার্ভ অর্থাৎ মোট ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় রেখা পরস্পর সর্বদা সমান্তরাল থাকে। যেহেতু টিভিসি যে হারে পরিবর্তিত হয়, টিসিটাও কিন্তু সেই হারেই তোমার পরিবর্তিত হবে, তাই জন্য এখানে এটা সমান্তরাল হয়। এরপরে যেটা আসছে সেইটা হচ্ছে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। সেই মার্জিনাল কস্ট কি সেটা আমি এখন বলছি। এই যে টেবিলটা করেছি, টেবিলটা থাক, কারণ মার্জিনাল কস্ট নির্ণয় করার জন্য কিন্তু এটা প্রয়োজন। প্রান্তিক ব্যয় বা এমইউ অনেকে বলে, এমইউ না, মার্জিনাল কস্ট, এমসি। প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট, এই মার্জিনাল কস্ট কি, অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য কোনো কারবারি সংস্থার বা উৎপাদন সংস্থার যে ব্যয়ের যে পরিবর্তন হয়, অর্থাৎ মোট ব্যয়ের যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে এখানে কি না প্রান্তিক ব্যয়। কি বললাম না, অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য তোমার মোট ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে কি প্রান্তিক ব্যয়। তো এইখানে তাই জন্য প্রান্তিক ব্যয়ের সূত্রটা হচ্ছে, প্রান্তিক ব্যয় মানে এমসি TCN + 1 - TCN, অর্থাৎ নতুন যে তোমার অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য নতুন যে মোট ব্যয় হলো, সেই নতুন মোট ব্যয়ের থেকে আগের যে মোট ব্যয় ছিল সেই মোট ব্যয় বিয়োগফল, সেটাই হচ্ছে কি এখানে মার্জিনাল কস্ট। এই যে প্রান্তিক ব্যয় রেখা, এই প্রান্তিক ব্যয় রেখাটা কিন্তু তোমার ইউ আকৃতির হয়, এরকম ইউ শেপড প্রান্তিক ব্যয় রেখাটা হয়। এইটার কারণ হচ্ছে এখানে পরিবর্তনীয় অনুপাত বিধি। অনেক সময় এমসিকিউতে দেয় যে প্রান্তিক ব্যয় রেখার আকৃতি তোমার এই ইউ আকৃতির কেন হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি। এটার কারণে এখানে প্রান্তিক ব্যয়টা কিন্তু তোমার এই ইউ আকৃতির হচ্ছে। তো এই যে প্রান্তিক ব্যয়, এটা যদি আমি নিউমেরিক্যাল কনসেপ্ট দিয়ে বোঝাই বা উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে কি হবে না, এইখানে দেখো কি হচ্ছে, এই যে এইখানে আমি এটা করেছি, তো এইখানে যদি আমি প্রান্তিক ব্যয় নির্ণয় করি, এখানে কোয়ান্টিটিসটা সেম রাখছি, 1 2 0 0 1 2 3 অবধি নিলাম। তো এই যে 0 ফার্স্টে কিছু নেই, এই 0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1-এ আসার জন্য আমার মোট ব্যয় দেখো পরিবর্তন হয়েছে 20, অর্থাৎ 40 থেকে হয়েছে কত 60,
অর্থাৎ 0 থেকে 1-এ এলাম, আমার মোট ব্যয় বাড়লো কত, 20, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রান্তিক ব্যয়। আবার কি হচ্ছে, 1 থেকে 2, অর্থাৎ আবার অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদন করলাম, তো এইখানে দেখা যাচ্ছে মোট ব্যয় কিন্তু পরিবর্তন হয়েছে 60 থেকে 90, অর্থাৎ 30 টাকা। তো তাই জন্য এখানে প্রান্তিক ব্যয় হবে 30। আবার যদি 2 থেকে 3-এ আসি, আবার যদি অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদন করি, তাহলে দেখা যাচ্ছে এটা হয়েছে কত, 90 থেকে 120, অর্থাৎ এটাও 30। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য কিন্তু আমার মোট ব্যয়ের পরিবর্তনটা হচ্ছে। তো এই যে মোট ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে 1 ইউনিট অতিরিক্ত উৎপাদনের ফলে, তো এইটাকেই কিন্তু বলা হচ্ছে এখানে প্রান্তিক ব্যয়। তো এই হচ্ছে প্রান্তিক ব্যয়ের কনসেপ্ট। এরকম শর্ট কোশ্চেন অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, ধরো এরকম দুটো পোর্শন দিয়ে দিল, 1 ইউনিট আর 2 ইউনিট, বলে দিল যে 2 ইউনিটের জন্য তোমার প্রান্তিক ব্যয় কত হবে, তাহলে তখন তোমাকে লিখতে হবে এটা 30 প্রান্তিক ব্যয়, কারণ কি 60 থেকে 90 হয়েছে। এই হচ্ছে প্রান্তিক ব্যয় কনসেপ্ট। তো এরপরে এইগুলো হচ্ছে তোমার প্রথমে যে 4টে জিনিস ঘটে, সেই 4টে জিনিস এখানে পাওয়া গেল। এরপরে কি হচ্ছে, বা এটাকে শর্ট রানে অনেকে লেখে, শর্ট রান SMC বলে লেখে, শর্ট রান মার্জিনাল কস্ট বা স্বল্পকালীন প্রান্তিক ব্যয়। তো এইবারে এই প্রান্তিক ব্যয় তো গেল, এই প্রান্তিক ব্যয়ের পরে যেটা আসছে সেটা হচ্ছে গড় ব্যয় বা গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়। যেরকম মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয় ছিল, ঠিক সেইগুলোরই আবার গড় কিন্তু নির্ণয় করা যায়। তো সেই গড়টা কি করে নির্ণয় করা হবে সেটা এখন আমি বলবো। ফার্স্টে হচ্ছে গড় স্থির ব্যয়, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়। এই গড় স্থির ব্যয়টা কি, গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে যদি আমি উৎপাদনের উপকরণ দিয়ে, উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু এখানে গড় স্থির ব্যয় পাওয়া যাবে। অর্থাৎ AFC হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট উৎপাদনের পরিমাণের অনুপাত। অর্থাৎ মোট স্থির ব্যয়কে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে কি, গড় স্থির ব্যয়। তো এইখানে গড় স্থির ব্যয় রেখা যেটা হয়, সেই রেখাটার আকৃতিটা একটু অন্য ধরনের হয় এবং এটা MCQতেও দেয় বহুবার। এই রেখাটা অনেকটা এরকম টাইপের হয়, অর্থাৎ এটা কিন্তু কখনো এই ওয়াই অক্ষতে লাগবে না, কিন্তু এটা এরকম থাকবে। এই রেখার আকৃতিটাকে বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। এই আর এই যে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত যে হয়, তারও কিন্তু একটা কারণ রয়েছে, এবং এটা যে এক্স অক্ষতে মেশে না তারও কিন্তু একটা কারণ রয়েছে। যেমন কি আমি কি বলেছিলাম, টিএফসিটা কিন্তু যে কোনো উৎপাদন স্তরে স্থির থাকে। অর্থাৎ এখানে টিএফসি যদি 20 টাকা হয়, উৎপাদন যদি ক্রমশ বাড়তে থাকে, কিউ যদি ক্রমশ বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে এফসি আমি কি পাচ্ছি, ধরো 1 ইউনিট উৎপাদন হলো, তাহলে এফসি হবে এখানে 20। তারপরে ধরো এটা 2 ইউনিট উৎপাদন হলো, তাহলে এইটা তখন হয়ে যাবে 10। এরপরে যদি এটা 10 ইউনিট উৎপাদন হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে তখন 2। এরপরে যদি এটা 20 ইউনিট উৎপাদন হয়, তাহলে তখন এটা হয়ে যাচ্ছে তখন 1। তাহলে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে কিন্তু এএফসিটা কমছে। এরপর যদি
200 হয় তাহলে এটা 0.1 হয়ে যায়, তারপর যদি আরও একটা হয় তাহলে এটা 0.01 হয়, তারপর যদি আরও শূন্য আনি মানে উৎপাদন যদি আরও বাড়ে 20,000 উৎপাদন হয় তাহলে 001, তার মানে কি হচ্ছে ক্রমশ কিন্তু এটা কমতে থাকছে, কিন্তু কখনো এটা জিরো হবে না। অর্থাৎ যদি এএফসিটা এইখানে টাচ করে যায় তাহলে কিন্তু এটা জিরো হয়ে যায়, কিন্তু এটা কখনো কিন্তু জিরো হবে না, জিরোর কাছাকাছি যাবে কিন্তু কখনোই এটা জিরো কিন্তু হবে না। তো সুতরাং তাই জন্য এই এএফসি রেখা কখনো কিন্তু এই অনুভূমিক অক্ষতে বা এক্স অক্ষতে টাচ করে না বা স্পর্শ করে না, তার কারণ হচ্ছে এটা কখনো শূন্য হয় না। এবং এই এএফসি রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হওয়ার কারণই হচ্ছে এটা যে যত উৎপাদন বৃদ্ধি পায় এএফসি কিন্তু ক্রমশ কমতে থাকে এবং শূন্যর কাছাকাছি যায়, তাই জন্য এই এএফসি রেখার আকৃতি কিন্তু আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হচ্ছে। এটা এমসিকিউতে প্রায় সময়ই আসে এবং এটা এই কোশ্চেনটাও আসে যে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হয় কেন, এটা কিন্তু 2 নম্বরেরও কোশ্চেন আসতে পারে। তো এরপরে যেটা রয়েছে গড় পরিবর্তনশীল ব্যয়। এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা কি? এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমি যদি মোট পরিবর্তনশীল ব্যয়কে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এখানে গড় পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ এখানে এটাও বলা যেতে পারে মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট উৎপাদনের পরিমাণের অনুপাতটাই হচ্ছে এখানে কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয়। তো এইখানে গড় পরিবর্তনশীল ব্যয় যে রেখাটা হয় সেটা কিন্তু আবার ইউ আকৃতির হয়। এখানে যদি এবিসি পরিমাপ করি এবং এখানে যদি কিউ পরিমাপ করি তাহলে এইটার আকৃতি কিন্তু হবে এরকম ইউ শেপড। তো এই যে এবিসি রেখা যে ইউ আকৃতির হলো, এই ইউ আকৃতিটা হওয়ার কারণটাও কিন্তু তোমার পরিবর্তনীয় অনুপাত বিধি। এই পরিবর্তনীয় অনুপাত বিধি হওয়ার জন্য কিন্তু এখানে এই মোট পরিবর্তনশীল ব্যয় যেটা রয়েছে রেখাটা সেটা কিন্তু ইউ আকৃতির হয়। এই যে আকৃতি যেগুলো আমি বলছি এই আকৃতিগুলো কিন্তু এমসিকিউতে কিন্তু আসে, তাই এই আকৃতি কেমন হয় এইগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে এবং কেন হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গড় ব্যয়। ইংলিশে বলা হচ্ছে অ্যাভারেজ কস্ট বা এসি। যেরকম আগেরগুলো ছিল মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে তোমার এএফসি পাওয়া যায়, তারপরে টিভিসিকে কিউ দিয়ে ভাগ করলে এভিসি পাওয়া যায়, ঠিক একইভাবেই যদি তুমি মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এখানে গড় ব্যয় পাওয়া যাবে। তাহলে এখানে এসি ইকুয়ালস টু হচ্ছে কি টিসি বাই কিউ, অর্থাৎ মোট ব্যয়কে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এখানে গড় ব্যয় পাওয়া যাবে। এখানে আরও একটা জিনিস বলা যায় যে গড় ব্যয় হলো মোট ব্যয় এবং মোট উৎপাদনের পরিমাণের অনুপাত। এই দুটো অনুপাত করলে, কারণ এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে এক্স ইস টু ওয়াই কিন্তু আমরা লিখতে পারি বা এটাকে টিসি ইস টু কিউ আমি লিখতে পারি। তাই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমি বলছি যে এএফসির ক্ষেত্রে টিএফসি এবং উৎপাদনের পরিমাণের অনুপাত, এভিসির ক্ষেত্রে টিভিসি এবং উৎপাদনের পরিমাণের অনুপাত এবং এসির ক্ষেত্রে টিসি এবং উৎপাদনের পরিমাণের অনুপাত। এই যে গড় ব্যয় আছে এই গড় ব্যয় রেখার আকৃতিটাও কিন্তু তোমার ইউ শেপড হয়। এই যে গড় ব্যয় রেখা এই যে ইউ শেপড হলো এইটার কারণটাও কিন্তু সেই একই পরিবর্তনীয় অনুপাত বিধি। বা এটাকে পরিবর্তনীয় অনুপাত বিধির আরেকটা নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক
উৎপাদনের নিয়ম, এটাও কিন্তু এখানে বলা যায়, বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কিন্তু ইংলিশে বলা হয়। তো শুধুমাত্র এখানে অনেক সময় এমসিকিউতে পরিবর্তনীয় অনুপাত বিধি দিল না, সেখানে দিয়ে দিল ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদনের নিয়ম। তো সেখানেও কিন্তু একই জিনিস, ব্যাপারটা কিন্তু একই। তো সেখানে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা অপশন তখন চুজ করতে হবে, বা ইংলিশের ক্ষেত্রে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কিন্তু এটাকে বলা হয়। তো স্বল্পকালীন সময় যে এই কটা ব্যয় কিন্তু সৃষ্টি হতে পারে। এইবারে একটা আমি চার্টের মাধ্যমে কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। একটা আমি টেবিল বানাচ্ছি, সেই টেবিলের মাধ্যমে কিন্তু তোমরা এই ব্যয়ের যে হিসাব করে কি করে সেইগুলো কিন্তু আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। একটা চার্টের মধ্যে তোমার এই যে 6টা 7টা যে ব্যয় আমি বললাম, 6টা 7টা ব্যয়, এই প্রত্যেকটা 7টা ব্যয় কী করে নির্ণয় করা হয় সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। উৎপাদনের পরিমাণ মাপছি, টিএফসি, টিসিটা পরে, আগে এটা করে নিচ্ছি, টিভিসি, তারপরে টিসি লিখছি, তারপরে এমসি লিখছি, তারপরে লিখছি হচ্ছে এএফসি, তারপরে এভিসি, আর তারপরে লাস্ট হচ্ছে এসি। এইখানে এইটা বলার আগে আরেকটা জিনিস আমি বলে নিই, টিসি ইকুয়ালস টু যেরকম টিএফসি প্লাস টিভিসি, ঠিক একইভাবে এসি ইকুয়ালস টু কিন্তু এএফসি প্লাস এভিসি করা যায়। অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করলে যেরকম টিসি পাওয়া যায়, ঠিক একইভাবে এএফসি এবং এভিসি যোগ করলে কিন্তু এসিটা পাওয়া যায়। তার কারণ কি, এটা যদি আমি করতে চাই তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, এইটাকে আমি উভয় পাশে এখন কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি। উভয় পাশে আমি কিউ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই পোর্শনটা কি হয়ে গেল, এসি হয়ে গেল। আর এইটাকে আমি কি লিখতে পারি, টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। কারণ কি, আবার যদি এর দুটো লসাগু করি বা এলসিএম করি তাহলে কিন্তু আবার এই জিনিসটাতেই ফিরে আসছে, অর্থাৎ ভগ্নাংশে যদি যোগটা করে ফেলি তাহলে কিন্তু আবার এখানে ফিরে আসছে। তো এইখানে এসি ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে, টিএফসি বাই কিউ আমরা জানি এএফসি হয়, এবং টিভিসি বাই কিউ হয় কি, এভিসি হয়। তাই জন্য এইখানে এই দুটো যোগফলের মাধ্যমেও কিন্তু আমরা এসি পেতে পারি, অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটোর যোগফলের মাধ্যমে কিন্তু আমরা এসি পেতে পারি। তো এই যে পেলাম এই যে ফর্মুলাটা, এইটা কিন্তু আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো কি করে কি করছি দেখো ব্যাপারটা, ধরো এইখানে উৎপাদনের কয়েকটা আমি এক্সাম্পল একটা দেখছি, সেটা নিয়ে করাচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 0 থেকে 9 ইউনিট অবধি প্রোডাকশান করা হয়েছে। এইখানে টিএফসি যেটা রয়েছে, টিএফসি প্রত্যেক ক্ষেত্রেই 10 টাকা করে হয়েছে আমি ধরে নিলাম, কারণ টিএফসিটা যে কোনো উৎপাদন স্তরেই স্থির থাকে। এই হচ্ছে তোমার টিএফসির পরিমাণ, প্রত্যেক উৎপাদন স্তরেই 10 টাকা করে। এইবারে 0 যখন প্রোডাকশান, তাহলে টিভিসি তখন নেই, এটা হচ্ছে 0। তারপরে ধরছি এটা টিভিসি যেটা হয়েছে 8 টাকা হয়েছে, তারপরে হয়েছে 13 টাকা, তারপরে হচ্ছে 16, 20, 26, 35, 47, 63, 83, এইগুলো হচ্ছে তোমার টিভিসির পরিমাণ। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কিন্তু টিভিসিটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তিত হয়েছে। এইবারে এই দুটো ধরো জিনিস তোমাদের দেওয়া থাকলো, এখান থেকে বললো যে এতগুলো জিনিস, অর্থাৎ টিসি, এমসি, এফসি, এভিসি, এসি বার করতে। তাহলে কি করবে, টিসি কি করে পাওয়া যায় আমি বলেছিলাম না, এই টিভিসি আর টিএফসির যোগফলের মাধ্যমে। তো এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 23, 26, 30, 36, 45, 57, 73,
অ্যান্ড 93। এই হলো আমার টিসি পাওয়া গেল। কি করে পেলাম না টিএফসি এবং টিবিসিগুলো যোগ করার মাধ্যমে। এরপরে কি আছে না এমসি আছে। এমসি কি বলেছিলাম, অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে আমার মোট ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু এখানে এমসি। তাহলে 0 থেকে যদি 1-এ আসি তাহলে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে, ফার্স্টেরটা পাওয়া যায় না। 0 থেকে যদি 1-এ আসি তাহলে কি দেখা যাচ্ছে না আমার মোট ব্যয় পরিবর্তিত হয়েছে 18, অর্থাৎ 10 থেকে হয়েছে 18, অর্থাৎ এইখানে বৃদ্ধি পেলে কতটা 8। তাই জন্য এখানে এমসি হবে ফার্স্টেরটা 8 হবে। তারপরে যেটা রয়েছে সেইটা হচ্ছে এখানে 18 থেকে 23 অর্থাৎ 5। এরপরে যেটা হচ্ছে দেখো আরও 1 ইউনিট বেশি বাড়িয়েছে, তাই জন্য হলো 23 থেকে 26 অর্থাৎ হলো কত 3। তারপরে এটা হলো 4, তারপরে এটা বেড়েছে 6, তারপরে এটা 9 বেড়েছে, তারপরে এটা 12 ইউনিট 12 টাকা বেড়েছে, তারপরে এখান থেকে বেড়েছে হচ্ছে 16 টাকা এবং সর্বশেষ দেখা যাচ্ছে বেড়েছে 20 টাকা। অর্থাৎ অতিরিক্ত 1 ইউনিট করে যখন আমি উৎপাদন বৃদ্ধি করছি তখন আমার মোট ব্যয়ের যে পরিবর্তনটা হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রান্তিক ব্যয়। এইবারে এএফসিটা কী করে বার করা হয় বলেছিলাম যে টিএফসিকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি অর্থাৎ উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে এএফসি। তো 10/0 এটাই আনডিফাইন্ড হয়, তো এটা পাওয়া যায় না। তো 10/1 যদি আমি করি, 10/1 যদি করে দিই তাহলে সেক্ষেত্রে সেটা কত হচ্ছে 10 হচ্ছে। তারপরে যদি 13/2 করি তাহলে এটা হচ্ছে 6.5। তারপরে যদি আমি এটা এইখানে 23 যেটা রয়েছে 23/3 করি, লাইনটা একটু ওপর নিচে হয়েছে, এটা খেয়াল রাখবে। দশ ভাগ এক ফার্স্টেরটা হচ্ছে 10, তারপর হচ্ছে 10/2, এটা হচ্ছে 5, মানে এই লাইনটা আমি দেখছি। তারপরেরটা হচ্ছে 10/3 অর্থাৎ 3.33 এরকম। তারপরে হচ্ছে 10/4 অর্থাৎ 2.5। তারপরে হচ্ছে 10/5 অর্থাৎ এটা হচ্ছে 2। তারপরে হচ্ছে 1.66, তারপরে দেখা যাচ্ছে এটা 1.43 হয়েছে, তারপরে দেখা যাচ্ছে এটা 1.25 এবং সবশেষে দেখা যাচ্ছে এটা 1.11 কিন্তু হয়েছে। তাই এই প্রত্যেকটা জিনিস আমি কি করে পেলাম না এই যে টিএফসি রয়েছে, এই টিএফসি মানে 10কে আমি লাস্টে এটা 9 দিয়ে ভাগ করেছি, মানে টিএফসি প্রত্যেকটা ক্ষেত্রে যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ করছি। তাহলে এইখানটা যদি এএফসিটাকে লক্ষ্য করো, দেখো কি হচ্ছে এএফসি কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। আমি একটু আগেই বলেছিলাম যে এএফসি ক্রমশ হ্রাস পায় এবং শূন্যর কাছাকাছি যায়। তো এরকমভাবে উৎপাদন যত বৃদ্ধি পাবে তত কিন্তু এটা আরও ছোট হতে থাকবে সংখ্যাটা। ফার্স্টে 10 থেকে শুরু হয়েছিল এবং এখন দেখা যাচ্ছে সেটা হয়ে গেছে কত 1.11, অর্থাৎ অনেকটাই কিন্তু কমে গেছে। এটা আস্তে আস্তে আরও কমবে যদি উৎপাদন বাড়ানো হয় এবং শূন্যর কাছাকাছি যাবে, কিন্তু কখনোই এটা শূন্য কিন্তু হবে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এভিসি, অর্থাৎ এভিসিটা কী করে পাওয়া যায় না টিভিসি আর কিউ যদি আমরা করি ভাগ করে দিই, টিভিসিকে কিউ দিয়ে ভাগ, তাহলে এখানে কি হয়ে যাবে না এভিসি পাওয়া যাবে। তো এক্ষেত্রে কি হচ্ছে টিভিসি কি হচ্ছে ফার্স্টেরটা 8/1 8 হচ্ছে, তারপরটা হচ্ছে 13/2 অর্থাৎ 6.5, তারপরটা হচ্ছে 16/3 অর্থাৎ 5.33, তারপরেরটা হচ্ছে 20/4 অর্থাৎ শুধু 5, তারপরেরটা হচ্ছে এইখানে 26/5 অর্থাৎ 5.2 হচ্ছে, তারপরে কি হচ্ছে 35/6 অর্থাৎ এখানে 5 দশমিক কি দেখা যাচ্ছে 8.4 হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে 6.71 হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে এটা 7.875 হচ্ছে এবং সবশেষে দেখা যাচ্ছে 9.22 হচ্ছে। তো এইখানে প্রত্যেকটা আমি কি করে পেলাম, এই 83কে 9 দিয়ে ভাগ করে পেলাম 9.22, 63কে 8 দিয়ে ভাগ করে পেলাম 7.875, 47কে 7 দিয়ে ভাগ করে পেলাম 6.71। তো এইরকমভাবে কিন্তু এভিসিটা আমরা পেলাম। তো এইখানে এভিসি রেখার যে আকৃতি আছে সেই আকৃতিটা আমি বলেছিলাম ইউ আকৃতি, অর্থাৎ যদি ইউ হয় প্রথমে কি হচ্ছে দেখা যাচ্ছে কমছে, একটি সময় সর্বনিম্ন হয়েছে, তারপর আবার আস্তে আস্তে বাড়ছে। তো
তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে কমছে, কমার পরে এই জায়গাটা কি হয়েছে সব থেকে কমেছে এবং তারপরে কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে আবার। তো সেই জিনিসটাই দেখো এখানে ঘটছে, ফার্স্টে আস্তে আস্তে কি হয়েছে কমেছে, 5-এ সর্বনিম্ন হয়েছে এবং তারপরে আবার কিন্তু এটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তো এই জন্যই কিন্তু এটা ইউ আকৃতির হচ্ছে। এছাড়াও আমি এমসিটাকে বলেছিলাম ইউ আকৃতির। তো দেখো 8-5-3 অর্থাৎ 3-এ সর্বনিম্ন হয়েছে, তারপরে আবার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটাও কিন্তু ইউ আকৃতি যেটা হচ্ছে সেটা কিন্তু ফলো করছে। এরপরে যেটা হচ্ছে এসি অর্থাৎ গড় ব্যয়, সেই গড় ব্যয়টা কি না আমি বলেছিলাম এএফসি আর এবিসি যদি যোগ করি তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব। অর্থাৎ তাহলে এটা ফার্স্টে হচ্ছে 18, তারপরে এটা হচ্ছে 11.5, তারপরে এটা হচ্ছে 8.66, 7.5 করতে পারো, এটা 7.2 হচ্ছে, তারপরেরটা হচ্ছে এইখানে যাই হোক এসিটা এখানে আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি, 1.66 রয়েছে, এটা তোমার 7 হবে, প্লাস 5.84 ইকুয়ালস টু 7.5 বললাম যেটা হচ্ছে, তারপরে হচ্ছে 1.43 প্লাস 6.71 অর্থাৎ 8.14 প্লাস 1.25 প্লাস 7.875 অর্থাৎ 9.125 এবং লাস্টে 1.33। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এক্ষেত্রে এসিটাও দেখো কিন্তু সেই একই জিনিস হচ্ছে, অর্থাৎ প্রথম থেকে আস্তে আস্তে এটা কমেছে, কমতে কমতে এইখানে সর্বনিম্ন হয়েছে 7.2-তে এবং তারপরে কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটাও কিন্তু এরকম ইউ শেপ সৃষ্টি হচ্ছে বা ইউ শেপ যেটা হচ্ছে সেটা কিন্তু ফলো করছে। তো এই হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে দেখালাম যে যদি তোমার এখানে টিএফসি এবং টিবিসি দেওয়া থাকে সেখান থেকে আমি বাকি ব্যয়গুলোকে কি করে নির্ণয় করব, এটা একটা আমি উদাহরণের মাধ্যমে কিন্তু এখানে দেখালাম। স্বল্পকালীন সময় এই জিনিসগুলো কিন্তু হয়। এরপরে দীর্ঘকালীন সময়ের আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি শর্টে। দীর্ঘকালীন ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে উৎপাদনের কিন্তু সবকটি উপকরণ একসাথে পরিবর্তন করা যায়। তো সেই রেসপেক্টে কিন্তু এইখানে কোনো স্থির ব্যয় থাকে না। তার কারণ কি, এইখানে যেহেতু আমি সবকটা উৎপাদনের উপকরণই আমি পরিবর্তন করতে পারি, সেই কারণে আমার এইখানে কিন্তু কোনো স্থির ব্যয় থাকছে না। অর্থাৎ আমি যদি ঘর বা লেবার নিয়ে যদি আমি কাজ করি, শর্ট রানে কিন্তু আমি ঘরটাকে স্থির রাখলাম এবং লেবারটাকে আমি বৃদ্ধি করতে পারছি। কিন্তু দীর্ঘকালীন সময়ে কি হচ্ছে না আমি ঘরটাকেও যেমন বৃদ্ধি করতে পারবো, আবার লেবারটাকেও কিন্তু বৃদ্ধি করতে পারবো। তো কারখানার জন্য আমার যে স্থির ব্যয়টা ছিল সেটাও কিন্তু এখন পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আমি কখন ঘরটাকে বাড়াবো, যদি আমার উৎপাদনটা বাড়ে। তো এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমার ঘর ভাড়া বা কারখানার ভাড়াটাও কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য এইখানে, কারণ আমার এখানে চান্স রয়েছে আমি সবকটা উৎপাদনের উপকরণই বৃদ্ধি করতে পারবো। তাই জন্য দীর্ঘকালীন সময় কিন্তু কোনো স্থির ব্যয়ের অংশ থাকে না। তাই জন্য আমাদের হাতে সময় একটু অল্পই রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চ্যাপ্টারটা খুব সংক্ষিপ্তভাবেই শেষ করব। হ্যাঁ, আর একটুখানি আছে, সংক্ষিপ্তভাবে আমি করিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে কি হচ্ছে না আমি দীর্ঘকালীন সময় লং রান টোটাল কস্ট যেটা হয় সেটা হচ্ছে কি লং রান টোটাল ভেরিয়েবল কস্টের সমান। এক্ষেত্রেও যে তোমার যে এটা রয়েছে কি বললাম, এখানে আমি শর্ট রানে যেটা ছিল কি ছিল না এসটিএফসি প্লাস এসটিভিসি অর্থাৎ শর্ট রানের ক্ষেত্রে, কিন্তু আমি কি বললাম লং রানে এই জিনিসটা কোনোভাবেই থাকে না। তাই জন্য এইখানে টিসি হয়ে যায় কি, লং রান টিসিটা কি হয়ে যায় না লং রান ভেরিয়েবল কস্টের সমান। তাই জন্য এখানে এই জিনিসটা কিন্তু থাকে। এরপরে যেটা রয়েছে সেইটা হচ্ছে ঠিক একইভাবে যেরকম পরিবর্তনশীল ব্যয় ছিল ঠিক একইভাবে এখানে কিন্তু দীর্ঘকালীন সময় একেবারেই সময় শেষ আর সেক্ষেত্রে এগোনো গেল না। তবে যেটুকু স্যার তোমাদের বোঝানোর চেষ্টা করলেন, স্যার অনেক ধন্যবাদ আজকে সার্টিফিকেট আসার জন্য। তোমরা এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, যেহেতু সামনে পুজো আসছে এবং পুজোর পরেও হাতে অনেকটা সময় রয়েছে, ই ক্লাস তো রয়েছে, তার সাথে সিটিভিএনের এডুকেশন অনলাইন। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।